আচ্ছা, সামাজিক উদ্বেগ, আমাদের চিন্তাভাবনার কিছু পক্ষপাত আর মনোযোগ, এই সব কিছু মিলিয়ে আমরা নিজেদেরকে ঠিক কিভাবে দেখি, এর পেছনের বিজ্ঞানটা নিয়েই আজকে আমরা কথা বলবো। অনেক সময় তো মনে হয়, তাই না, যেন একটা অদৃশ্য স্পটলাইট সব সময় আমাদের তাড়া করছে। তো আজকের এই আলোচনাতে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব, এই অনুভূতির কারণটা কি, আর সবচেয়ে বড় কথা, আমাদের মস্তিষ্কের এই ফোকাসটা কি আদৌ বদলানো সম্ভব। কখনো কি এমন মনে হয়েছে যে সবাই শুধু একজনের দিকেই তাকিয়ে আছে? ধরুন কোনো অনুষ্ঠানে ঢুকলেন বা কোনো প্রেজেন্টেশন দিচ্ছেন, এমনকি জামায় ছোট্ট একটা দাগ, আর অমনি মনে হলো সবার চোখ শুধু সেদিকেই। এই অনুভূতিটা কিন্তু আমাদের অনেকের কাছেই খুব পরিচিত, তাই না? চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা জানব এই সামাজিক স্পটলাইটের নিচে থাকার অনুভূতিটা ঠিক কেমন। এরপর দেখব কিছু ইলিউশন বা ভ্রম আর আমাদের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি কিভাবে এতে প্রভাব ফেলে। তারপর আমরা উদ্বেগের গঠনটা একটু বিশ্লেষণ করব, আর সবশেষে মনোযোগের ফোকাসটাকে নতুন করে সাজানোর কিছু কৌশল নিয়ে আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথম অংশ দিয়ে, সামাজিক স্পটলাইটের নিচে আমাদের কেন মনে হয় যে সবাই সারাক্ষণ আমাদের দেখছে। এর পেছনে কিন্তু একটা বেশ মজার মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে। এই কারণটাকেই মনোবিজ্ঞানের ভাষায় বলা হয় স্পটলাইট এফেক্ট। এটা আসলে আমাদের এমন একটা প্রবণতা যেখানে আমরা ধরেই নিই যে আমাদের চেহারা, পোশাক বা কাজকর্ম অন্যরা যতটা খেয়াল করছে, বাস্তবে তার চেয়ে অনেক অনেক কম করে। মানে আমরা তো নিজেদের জীবনের গল্পের নায়ক, তাই ভাবি অন্যদের মনোযোগের কেন্দ্রবিন্দুতেও আমরাই আছি। এই স্লাইডটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। একটা খুব মজার গবেষণা করা হয়েছিল। কিছু অংশগ্রহণকারীকে একটা বেশ অদ্ভুত টি শার্ট পরিয়ে একটা ঘরে ঢুকতে বলা হলো। তারা কি ভাবছিল জানেন? তাদের মনে হচ্ছিল ঘরের অন্তত অর্ধেক লোক, মানে ৫০% মানুষ তাদের ওই টি শার্টটা খেয়াল করেছে। কিন্তু আসল সত্যিটা কি ছিল? বাস্তবে মাত্র ২৩% মানুষ ওটা লক্ষ্য করেছিল। ভাবা যায়, এই যে আমাদের ধারণা আর বাস্তবতার মধ্যে বিশাল একটা ফারাক, একেই বলে স্পটলাইট গ্যাপ। মানে আমাদের ছোটখাটো ভুলগুলো আসলে অন্যদের চোখে ততটা ধরা পড়ে না যতটা আমরা মনে করি। বেশ, এবার চলুন আমাদের আলোচনার দ্বিতীয় অংশে যাই। এখানে আমরা কিছু ভ্রম বা ইলিউশন আর সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গির মতো অদৃশ্য শক্তিগুলো নিয়ে কথা বলবো। কারণ ব্যাপারটা শুধু আমাদের বাইরের আচরণ নিয়ে নয়, আমাদের ভেতরের অনুভূতিগুলোও কিন্তু এই খেলার একটা বড় অংশ। এখানে আরও একটা মজার ধারণা কাজ করে, যার নাম হল ইলিউশন অফ ট্রান্সপারেন্সি, মানে স্বচ্ছতার ভ্রম। এটা কি? এটা হলো আমাদের এমন একটা বিশ্বাস যে আমাদের ভেতরের মানসিক অবস্থা, যেমন ধরুন উদ্বেগ, ভয় বা নার্ভাসনেস, সেটা অন্যরা ঠিক ততটাই বুঝতে পারছে যতটা আমরা নিজেরা অনুভব করছি। এই ছবিটা দেখুন, কি দারুণভাবে বোঝানো হয়েছে। আমরা যখন নার্ভাস থাকি, আমাদের মনে হয় আমাদের ভেতরের তোলপাড়, মানে ধরুন হার্টবিট বেড়ে যাওয়া বা হাত কাঁপা, এসব যেন কাঁচের মতো স্বচ্ছ আর সবাই স্পষ্ট দেখতে পাচ্ছে। কিন্তু সত্যিটা হলো বাইরে থেকে অন্যদের কাছে সেটা প্রায়শ একটা কঠিন দেয়ালের মতো। তারা কিন্তু কিছুই বুঝতে পারে না, আমাদের ভেতরের ঝড়টা বাইরে ততটা প্রকাশ পায় না। তাহলে এই দুটো ধারণার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? দেখুন, স্পটলাইট ইফেক্টের ফোকাসটা হলো বাইরের জিনিসের ওপর, পোশাক, কাজ, ছোটখাটো ভুল। এর মূল বিশ্বাসটা হলো সবাই আমাকে দেখছে। আর অন্যদিকে ইলিউশন অফ ট্রান্সপারেন্সির ফোকাসটা হলো পুরোপুরি ভেতরের অনুভূতির ওপর, উদ্বেগ, ভয়। এর মূল বিশ্বাসটা হলো সবাই বুঝতে পারছে আমার মনের ভেতর কি চলছে। এবার একটু সংস্কৃতির দিকে তাকানো যাক। আমরা নিজেদেরকে বা সেলফকে কিভাবে দেখি, সেটা কিন্তু অনেকটাই আমাদের বেড়ে ওঠার পরিবেশ আর সংস্কৃতির উপর নির্ভর করে। যেমন ব্যক্তির স্বাতন্ত্র্যবাদী সংস্কৃতিতে আমি মানে হলো একটা আলাদা স্বাধীন সত্তা, আবার অন্যদিকে সামষ্টিকতাবাদী সংস্কৃতিতে আমি মানে হলো সম্পর্ক আর সমাজের অন্যদের সঙ্গে মিলেমিশে থাকা একটা সত্তা। টেবিলটা দেখুন, পার্থক্যটা খুব পরিষ্কার। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী সংস্কৃতিতে জীবনের লক্ষ্যই হল অন্যদের থেকে নিজেকে আলাদা করে তোলা, মানে স্ট্যান্ডিং আউট। এখানে গর্বের মতো অনুভূতিগুলোকে বেশ গুরুত্ব দেওয়া হয়। আর সামষ্টিকতাবাদী সংস্কৃতিতে মূল লক্ষ্য হল সমাজের সঙ্গে খাপ খাইয়ে চলা, মানে ফিটিং ইন।
এখানে সম্মান, সম্প্রীতি এই বিষয়গুলো অনেক বেশি মূল্যবান। তো এতক্ষণ আমরা যে ধারণাগুলো নিয়ে কথা বললাম সেগুলোকে এবার একসাথে করে দেখা যাক কিভাবে এগুলো মিলেমিশে সামাজিক উদ্বেগের একটা দুষ্ট চক্র বা ভিশিয়াস সাইকেল তৈরি করে। এটাই আমাদের আলোচনার তৃতীয় অংশ, উদ্বেগের অ্যানাটমি। সামাজিক উদ্বেগ বা সোশ্যাল অ্যাংজাইটি জিনিসটা আসলে আত্মসচেতন মনোযোগের একটা কারাগারের মতো। এখানে কি হয়, আমাদের মনোযোগটা বাইরের জগৎ থেকে সরে এসে পুরোপুরি নিজের দিকে মানে ভেতরের দিকে চলে যায়। আর তখন আমরা ক্রমাগত নিজের খুদ, শারীরিক প্রতিক্রিয়া আর অনুভূতিগুলো মাপতে থাকি, একটা অদ্ভুত লুপে আটকে যাই। এই স্লাইডটা পুরো প্রক্রিয়াটাকে খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছে। দেখুন, একদিকে আছে আমাদের আত্মকেন্দ্রিক পক্ষপাত বা বায়াস, যেমন স্পটলাইট ইফেক্ট, আবার অন্যদিকে আছে সাংস্কৃতিক চাপ আর প্রত্যাশা। এই দুটো শক্তি মিলে আমাদের মনোযোগকে জোর করে ভেতরের দিকে ঠেলে দেয়, আর এই ভেতরের দিকে অতিরিক্ত মনোযোগই কিন্তু সামাজিক উদ্বেগের জন্ম দেয়। এটা একটা দুষ্ট চক্রের মতো চলতেই থাকে। প্রশ্ন হল, এই চক্র থেকে বেরোনোর কি কোনো উপায় আছে? অবশ্যই আছে, আর এখানেই আমাদের আলোচনার শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটা আসছে, মনোযোগের ফোকাসটাকে নতুন করে তৈরি করার জন্য কিছু কার্যকারী কৌশল। এই সমাধান কিন্তু শুধু এইটা বলা নয় যে কে কি ভাবল তা নিয়ে চিন্তা করো না। এটা বলা খুব সোজা, কিন্তু করা কঠিন। আসল সমাধান হলো আমাদের মস্তিষ্ককে সক্রিয়ভাবে প্রশিক্ষণ দিয়ে তার ফোকাসটা বদলানো। এটা একটা চর্চার বিষয়। প্রথম কৌশলটা হল কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি। এর মাধ্যমে উদ্বেগ তৈরি করে এমন হট থটস বা তীব্র নেতিবাচক চিন্তাগুলোকে চিহ্নিত করা হয়। যেমন ধরুন, সবাই আমাকে বিচার করছে, এই চিন্তাটাকে চ্যালেঞ্জ করে এর জায়গায় আরও বাস্তবসম্মত একটা ধারণা বসানো হয়। যেমন, আরে সবাই তো আসলে নিজের জীবন নিয়েই ব্যস্ত। দ্বিতীয় কৌশলটা বেশ মজার। এর নাম বিহেভিয়ারাল এক্সপেরিমেন্ট বা আচরণগত পরীক্ষা। এর 3টা সহজ ধাপ। প্রথমত, কোনো একটা সামাজিক পরিস্থিতি নিয়ে সবচেয়ে খারাপ কী হতে পারে সেটা আগে থেকে অনুমান করা। দ্বিতীয়ত, ইচ্ছে করে বাইরের সবার সামনে ছোট্ট একটা নিরীহ ভুল করা, যেমন কফি শপে গিয়ে ইচ্ছে করে ভুল অর্ডার দেওয়া। আর তৃতীয় ধাপে আবিষ্কার করা যে আরে বাস্তব প্রতিক্রিয়া তো আমার পূর্বাভাসের চেয়ে অনেক কম। এই পরীক্ষাটা আমাদের মস্তিষ্ককে বাস্তব প্রমাণ দেয় যে ভয়টা আসলে অযৌক্তিক। তৃতীয় এবং খুবই শক্তিশালী একটা কৌশল হল অ্যাটেনশন ট্রেনিং টেকনিক বা এটিটি। এটা মনোযোগকে সচেতনভাবে নিজের ভেতর থেকে বাইরের জগতে নিয়ে যাওয়ার একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এর মূল কাজটা হল মনোযোগকে নিজের শারীরিক অনুভূতি, মানে ধরুন হৃদস্পন্দন, সেখান থেকে সরিয়ে প্রথমে আশেপাশের শব্দ এবং তারপর আরও দূরের কোনো শব্দ বা দৃশ্যের দিকে নিয়ে যাওয়া। তাহলে এই এটিটি কিভাবে অনুশীলন করা যায়? খুব সহজ। প্রথম ধাপ হল নিজের ভেতরের শারীরিক সংবেদনাগুলো, যেমন নিঃশ্বাস বা হার্টবিট, সেখান থেকে মনোযোগ সরিয়ে নেওয়া। এরপর চারপাশের পরিবেশে থাকা যে কোনো 3টি ভিন্ন শব্দের ওপর মনোযোগ দেওয়া। আর সবশেষে ধীরে ধীরে সেই মনোযোগকে আরও ছড়িয়ে দিয়ে দূরের কোনো শব্দ বা দৃশ্যের দিকে নিয়ে যাওয়া। আর দিনের শেষে সবচেয়ে বড় মুক্তির কথাটা কি জানেন? সত্যিটা হল, কেউই এই মহাবিশ্বের কেন্দ্রবিন্দু নয়। প্রত্যেকে তার নিজের জীবনের সিনেমার প্রধান চরিত্র। অন্য কারো সিনেমায় পার্শ্বচরিত্র হওয়ার মতো সময় বা মনোযোগ আসলে কারো নেই। তাহলে শেষ প্রশ্নটা হল, যদি কেউ নিজেকে তার মহাবিশ্বের কেন্দ্রবিন্দু থেকে সরিয়ে নিতে পারে, তাহলে মনোযোগ দেওয়ার জন্য আর কি কি নতুন দিগন্ত খুলে যেতে পারে? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়। Thanks for watching. Don't forget to like and subscribe to Animated Shikha for more videos.